বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। মাথায় রাখতে হবে নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে একমত। শি জিনপিং তারেক রহমান বৈঠক। ঢাকা বেইজিং 17টি সমঝোতা স্মারক সই। বেনজিরকে ফেরত পাঠাতে চিঠির জবাব দেয়নি আরব আমিরাত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, অভিযোগ জামায়াতের। আমি বলতে পারি না আমার বাবার কি হয়েছে। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি গুমের শিকার পরিবারগুলোর। ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের। এবং জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনেজুয়েলা। নিহতের সংখ্যা বেড়ে 589, আহত 4 সহস্রাধিক। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। শুভেচ্ছা দেশে প্রবাসে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি 3 দেশের জন্য গুরুত্বপূর্ণ ও ফলদায়ক। এছাড়া শুরুতেই মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে অতীতের ভারত নির্ভর কূটনীতির শৃঙ্খল ভেঙেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সফরের শেষ দিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। করিডোরের বিষয়ে বেইজিংয়ের এমন প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে 3 দেশই উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। অর্থনৈতিক করিডোর আমরা বলছি কারণ যে ধরনের অবকাঠামোগুলো এখানে গড়ে উঠবে সেগুলোর বেনিফিট বা উপকারিতা বাংলাদেশ এবং চায়না তো পাবেই, সাথে সাথে যে দেশের ভেতর দিয়ে এই করিডোরটি, মিয়ানমারও এটির অংশীদার হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতার ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। চায়নার এই রিভার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে। তো সেই অভিজ্ঞতা এবং দক্ষতার লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান চায়না বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং প্রকল্পের শুরু থেকে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত চায়না ইনভলভ থাকবে। এই সফরের মধ্য দিয়ে ভারত নির্ভর কূটনীতির দাসত্বের শৃঙ্খল ভেঙেছে বাংলাদেশ, এমনটাই জানান রাষ্ট্রবিজ্ঞানী কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতি যেন ভারতকে কেন্দ্র করে নয়, ভারতের উপর নির্ভরশীল, এই জায়গাটা থেকে ভেঙেছে। দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিকল্প আছে, কিন্তু চীন, আমেরিকা, ইন্ডিয়ার জন্য আসলে তেমন বিকল্প নয় বাংলাদেশের এই অঞ্চলে। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু এখন খুব স্মার্টলি ঢেলে সাজাতে পারি। আগে আমাদেরকে বলা হতো ডিপেন্ডেন্ট, আমি মনে করি আমরা ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও অংশ নেন প্রধানমন্ত্রী। সীমিত সফর সঙ্গী স্বল্প রাষ্ট্রীয় খরচে টানা 6 দিনের এই সফরে এক ঢিলে 3 পাখি মারার মতোই কূটনীতিক সাফল্য অর্জিত হয়েছে বলে মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর বিষয়টি কি? এতে কোন কোন ইস্যু বা কি কি ইস্যু জড়িত? কোন দিকে হাঁটতে হবে ঢাকাকে? এ নিয়ে বিস্তারিত এক্সপ্লেইনারে। এবার আলোচনায় চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর। সংবাদ মাধ্যম বলছে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে 2 দেশ সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছেন, আর সেখানেই ওই করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই করিডোরের মূল লক্ষ্য হল চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা, যেখানে থাকবে সড়ক, রেল, বন্দর এবং ডিজিটাল অবকাঠামো। সহজভাবে বললে এটি একটি বৃহৎ আঞ্চলিক ট্রানজিট ও অর্থনৈতিক নেটওয়ার্ক। এখানে 3টি দেশ যুক্ত থাকবে, চীন, মিয়ানমার, বাংলাদেশ। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন, শিল্প বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।
চীনের বক্তব্য অনুযায়ী এটি শুধু রাস্তাঘাট নয়, এর সঙ্গে থাকবে ডিজিটাল অর্থনীতি, এআই, সবুজ জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের বক্তব্যে 3টি বিষয় স্পষ্ট। প্রথমত, চীন চায় বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে আরও গভীরভাবে যুক্ত করতে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবকাঠামো, বন্দর, পানি প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে চায়। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সংযুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় চীন, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয় অংশগ্রহণ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীন থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ, মিয়ানমার হয়ে নতুন বাণিজ্য পথ তৈরি, আঞ্চলিক সংযোগ ও সরবরাহ ব্যবস্থা দ্রুত, বাংলাদেশ একটি ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব পেতে পারে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে নানা সমঝোতা হলেও প্রতিবারই তা ঘিরে উঠেছে রাজনৈতিক বিতর্ক ও সুবিধা অসুবিধার প্রশ্ন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, স্থলপথে নির্দিষ্ট রুট দিয়ে পণ্য পরিবহন এবং সীমান্ত সংযোগ রুট চালুর মতো ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় সে সময়। তবে সার্বভৌমত্ব, অবকাঠামোর চাপ এবং অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত 8:45 রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন মন্ত্রী। উপস্থিত ছিলেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দেশে ফিরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাণিজ্যিক করিডোর নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে কাজ করবে দুই দেশ। এর আগে বাংলাদেশ সময় বিকেল 3টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথেই বিস্তৃত আলোচনা হয়েছে। শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং অংশীদারিত্বের এই বার্তায় দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছে বেইজিং। কূটনীতির মঞ্চে সব সফর একরকম নয়। সময়ের গণ্ডি পেরিয়ে কিছু সফর হয়ে ওঠে একটি দেশের আত্মবিশ্বাস, মর্যাদা আর বৈশ্বিক অবস্থান বদলে যাওয়ার প্রতীক। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের সফর যেন ঠিক তেমনই এক অধ্যায়। সফরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপরই একান্তে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। কর্মসূচিগুলো পরে এই বৈঠক সহ চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। আমরা চাই সেফ
ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন শি জিনপিং। China will be a trustworthy friend in the development of Bangladesh. It will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping. এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রদ্ধা জানান চীনের শহীদ বিপ্লবীদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লুজির সঙ্গে। সবশেষ চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন তারেক রহমান। সব মিলিয়ে মালয়েশিয়া ও চীনে 4 দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের লাল গালিচা, রাষ্ট্রীয় মর্যাদা আর শীর্ষ নেতৃত্বের উষ্ণ আতিথেয়তায় উঠে এসেছে এক নতুন বার্তা। তা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, সে নিজেও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরে বদলে যাওয়া আত্মবিশ্বাসী এমন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি যখন চীন সফরে আছেন, বেইজিংয়ের আকাশে যখন উঠছে সমান মর্যাদায় লাল সবুজের পতাকা, হাজার মাইল দূরে কোটি কোটি দেশবাসী দেখছে এমন এক বাংলাদেশ যে মাথা নত করে নয়, বরং চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই সফর তাই শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং সম্ভাবনা আর আগামীর স্বপ্নের এক নতুন অধ্যায়ের নাম। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ফেরত পাঠানো নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও কোনো উত্তর দেয়নি, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনার আয়োজন। অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাদক নির্মূলে আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তন করছে সরকার। মাদক নির্মূলে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে বলেও জানান তিনি। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিঠি দেয়া হলেও বেনজির আহমেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি। পুশিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অবৈধ নাগরিকদের তালিকা চেয়েছে বাংলাদেশ, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, এমন অভিযোগ করে জামাত আমির বলেছেন, সরকারের ওপর সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার অনিবার্য, তাই জনদাবি আদায়ে প্রয়োজনে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানীর আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? সরকারের 4 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, পুরনো ফেসিস্ট কাঠামো বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলবো, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যথাসময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন তিনি। জনগণের দাবি আদায়ে বিরোধীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান তিনি। মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বাজেটের মধ্য দিয়ে সরকার লুটপাটের পরিকল্পনা তুলে ধরেছে, এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা এবং নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, বাজেটের আগে সরকার দুদককে দুর্বল করেছে, মানবাধিকার কমিশন এক অর্থে বিলোপ করেছে এবং সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে যেসব জায়গা থেকে জবাবদিহিতা এবং প্রশ্ন তোলার সুযোগ ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মাফিয়াদের আরও বড় মাফিয়া হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুযোগ না দিয়ে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানের অভিযোগও করেন হান্নান মাসুদ। আমরা দেখেছি বাজেট দেওয়ার আগেই সরকার দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করেছে, সরকার মানবাধিকার কমিশন বিলুপ করে দিয়েছে, বলতে গেলে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে। সরকার মূলত জবাবদিহিতার জায়গা যতগুলো আছে সেই জায়গাগুলোকে সরকার দুর্বল করে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। যেভাবে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল করেছে, সেই পে স্কেলের আওতায় বেসরকারি চাকরিজীবীদেরকেও আনা হবে এবং স্পেশালি সাংবাদিকদের জন্য যে ওএস বোর্ডের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। কেটে গেছে বছরের পর বছর, তবুও শেষ হয়নি অপেক্ষা। একজন স্বামী, একজন বাবা কিংবা একজন সন্তানের ফেরার আশায় এখনও দিন গোনে অসংখ্য পরিবার। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে সেই সব পরিবারের কণ্ঠে আবারও উঠে এসেছে গুমের বেদনা, বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে এক যুগ। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। নিষ্পাপ কান্নাই এখনো বাবাকে খুঁজে ফেরে রাজধানীর শাহিনবাগ থেকে গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। যে দরজা দিয়ে একদিন বেরিয়ে গিয়েছিল পরিবারের সবচেয়ে আপন মানুষটি, তারপর আর ফেরা হয়নি। কেন আমাকে আমার বাবাকে হারাইতে হয়েছে? কেন আমাকে আজকে এখানে দাঁড়িয়ে আমার বাবা হারার দুঃখ বলতে হচ্ছে? অশ্রুসজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। শুধু একজন মানুষ হারিয়ে যাননি, থমকে গেছে একটি পরিবারের স্বাভাবিক জীবন। সন্তান বড় হয়েছে বাবাকে ছাড়া, মা কাটিয়েছে অনিশ্চয়তার দীর্ঘ সময়। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে মায়ের ডাক আয়োজিত এই আলোচনা সভায় প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি ছিল সবার কণ্ঠে। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে
আমাদের বন্ধুরা দূরে থাকে, আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করতো না। এ সময় গুমের বিচার নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, ট্রাইব্যুনালে গুমের ভয়াবহ বর্ণনায় কান্নায় ভেঙে পড়েন সবাই। তারা কতটা অমানুষ হতে পারলে এই জাতীয় ঘটনা তারা করতে পারে, তারই আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনাদের 2টি ঘটনাস্থল, 2টি আয়নাঘর, র্যাবের একটি, আমাদের ডিজিএফের ওখানে একটি, আমি 2টাই কিন্তু আমি আসার পরে সিলগালা করে দিয়েছি। আর ডেপুটি স্পিকার বলেন, নীতির প্রশ্নে বিতর্ক থাকলেও ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমি আমার প্রথম ভাষণে বলেছিলাম, এই সংসদ মুসলিমের সংসদ, ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাঘরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন, এই মুসলিমের সংসদে দাঁড়িয়ে আছি আমরা। প্রধান অতিথির বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির মহাসচিব। তিনি বলেন, গুম হওয়া পরিবারের পাশে রয়েছে সরকার। শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আর এই কষ্টের শিকার হতে হবে না। এই অনুষ্ঠান থেকে গুমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবাধিকার কর্মীরা। ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ যে প্রত্যাশা করছি আমরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারিকেল গাছ এখন কৃষকের গলার কাঁটা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সর্বশেষ গবেষণা বলছে, ফল ধরেছে মাত্র 3% গাছে। সারা দেশে এমন গাছ লাগানো হয়েছে 10 লাখেরও বেশি। তাই এই গাছ কেটে ফেলতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ নীরব ঘাতক। ফজল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন। ক্ষোভ আর দুঃখে এভাবেই 107টি খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ কেটেছিলেন নাটোরের কৃষক সেলিম রেজা। অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু 2-1টা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। তখন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পটির পরিচালক মেহেদি মাসুদ নিজের তত্ত্বাবধানে থাকা গুটিকয়েক গাছের ডাব আসার দৃশ্যকে পুঁজি করে চালান ব্যাপক প্রচার। সেই ফাঁদে পা দিয়ে সারা দেশের হাজার হাজার কৃষক লাগান 10 লাখ ভিয়েতনামি নারিকেল চারা। তাতেই কপালে হাত তাদের। এই সর্বনাশ শুধু কৃষকের নয়, হয়েছে সরকারের, যা সম্প্রতি উঠে এসেছে খোদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির গবেষণায়। সংস্থাটির প্রতিবেদন বলছে, দেশের 42টি সরকারি খামারে রোপণ করা 5000-এর বেশি ভিয়েতনামি নারিকেল গাছের মধ্যে মাত্র 9% অর্থাৎ 467টি গাছে ফুল এসেছে, আর শেষ পর্যন্ত ফল টিকেছে মোটে 144টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে পরিচর্যা করার পরও কেন ডাব ধরল না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারাই হতবাক। উল্টো এই বিদেশি গাছ নিয়ে এসেছে নতুন রোগবালাই। বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য আমাদের দেশি গাছ, দেশি নারকেলের মধ্যে আক্রান্ত হইতেছে এবং এই জমিটা আমাদের কোনো ব্যবহার করতেও পারতেছি না। বিএডিসি তাই গাছগুলোর অপসারণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে। কৃষি বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এক নীরব ঘাতক। এটা খুবই অঞ্চল ভিত্তিক, আবহাওয়ার উপর নির্ভরশীল এবং রিয়্যাক্ট করে। সেই হিসাবে আমাদের এরকম বিদেশ থেকে ডোয়ার্ফ এনে সেটা কমার্শিয়ালি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই ছাড়া দেওয়া ঠিক হয়নি। অথচ অব্যবস্থাপনার কারণে ভিয়েতনামি জাতটি ফলন দিচ্ছে না, দাবি প্রকল্পের সাবেক পরিচালকের। এখানে জেরোফাইটিক কন্ডিশন আসার কোনো কারণ নেই যদি সেখানে পানির সরবরাহ নিশ্চিত করা হয়। এগুলো আমি বলবো যে অপবাদ এবং অজ্ঞতা, কারণ এই সমস্ত অপবাদের কারণেই এই নারকেলের বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা যাচ্ছে। বিদেশি ফসল নিয়ে পরীক্ষা এদেশে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশগত উপযোগিতা যাচাই না করে কার স্বার্থে এই ভিয়েতনামি নারিকেল কৃষকের কাঁধে চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন এখন সংশ্লিষ্টদের।
ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। দেখছেন দেশে প্রবাসে, ফিরছে একটু পর। দেখছেন দেশে প্রবাসে। স্বস্তি নেই রাজধানীর বাজারগুলোতে। সবজির পাশাপাশি চড়া মাছের দাম, সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারণেই সাধ্যের মধ্যে আসছে না নিত্যপণ্যের দর। বাড়তি দামে বাজারে দিশেহারা ক্রেতা, চড়া দামে বিক্রেতাদেরও অস্বস্তি। এসবই রাজধানীর বাজারের নিয়মিত চিত্র। বরাবরের মতোই নিত্যপণ্যের দামে অসহায় সাধারণ মানুষ। সরকার বলছে যে বাজেটের দাম বাড়াবে, মানে এই বাজেটের দাম বা কমাবে, এখনো কমতি আমরা দেখতেছি না। আমরা মাল কিনতে গেলে দেখতেছি আমরা আগের চেয়ে বেশি দাম। বাজার কিন্তু ঊর্ধ্বগতি। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো মুদি বাজার, শাকসবজি, ফল ফলাদি সবকিছু কিন্তু উচ্চ মূল্য চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম চড়া। মৌসুমি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা। শসার দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা, আর টমেটো কিনতে হচ্ছে 150 থেকে 160 টাকায়। সরকার যদি এই বাজেটে আমাদের জন্য এই বাজারটা যদি স্থিতিশীল রাখে, সাধারণ মানুষেরা খেয়ে পরে বাঁচতে পারবে, আমাদের জন্য একটু সাশ্রয় হবে। শসা 70 টাকা 80 টাকা কেজি। টমেটো সিজন না তো টমেটোর দাম বেশি, টমেটো 160 টাকা কেজি দেশি। এদিকে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা করে। ব্রয়লার মুরগি 160 থেকে 180, আর গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 টাকায়। অন্যদিকে মাছ কিনতে যেও বিপাকে ক্রেতারা। প্রায় সব মাছের দামই লাগাম ছাড়া। এর পেছনে কারণ হিসেবে সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতাদের। চিংড়ি, ইলিশ মাছের দাম বরাবরের মতোই আকাশ ছোঁয়া। মাছের দাম নাগালের বাইরে। ইলিশ মাছ 3000 টাকা কেজি যাচ্ছে, আর অন্যান্য দেশি মাছ যেগুলো সেগুলোর তো দাম 1200-1400। কেনাকাটার দিক থেকে মানুষ কিনতে গেলে একটু হয়রান হয়ে যাচ্ছে, তাল মেলাতে পারছে না। গভর্নমেন্ট জানে কিভাবে সে পরিস্থিতি বাজার কন্ট্রোল করবে। পানি একটু পাচ্ছি তো, মাছটা একটু কম। যখন মাছের পেটে এখন ডিম, পানিটা পাচ্ছি, যখন ডিমটা ছেড়ে দিব, পানি তো টান দিব, তখন একটু মাছের আমদানি হবে, দাম কমবে। এমন বাস্তবতায় বাজারে স্বস্তি পেতে সারা বছরই কঠোর মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। সিলেটের শাহজালাল মাজারের দানের টাকায় স্বচ্ছতা আনতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সাথে সভা শেষে একথা জানান মন্ত্রী। আগামী 1 মাসের মধ্যে এই কমিটি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে বলেও জানানো হয়। এই সময় মন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। আপাতত কমিটির নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করে ব্যাংক হিসাবে জমা রাখা হবে। আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্যই আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন। যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটাই থাকবে, সেই টাকা জমা হবে। চট্টগ্রামে আলাদা স্থানে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমে 4 যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। দাবি জানিয়েছেন সরকারি সহায়তার। প্রিয়জনের মৃত্যুতে এই বুক ফাটা কান্না আর আহাজারি স্বজনদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমি কোনোদিন বাড়িতে গেলে 1 গ্লাস পানি খাই না। আমরা 6 দিনের বড় ছোট
শুক্রবার দুপুরে নগরীর আগ্রাবাদের ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই মারা যান 22 বছর বয়সী সাকিব। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী হৃদয়। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। আমার ওষুধ দিয়ে টানি বার করছে ওর মানে যেতে জামে শুধু সিঁড়ির থেকে পানি পাড়া দিবার আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। ভিতরে নাম থাক দূরের কথা, উপরেতে মানে নিচের দিকে হাউজের দিকে নিলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মাথা অতিরিক্ত ঘুরে আসে, এরকম মানে গ্যাস ওইখানে জমছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। জলজ্যান্ত 2 যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। আমি কিছু জানি না গো, আমার কলিজাটা চুলায় গো। আমার সাথে কালকে পরশু কথা হয়েছিল যে কাকা আমি ওখানে আছি, আপনি আসি আমার লগে দেখা করুন, আমি আমার পাশে আছি। আজকে বিকেলবেলা খবরটা শুনছি। নিহত সাকিব ও হৃদয়ের বাড়ি নোয়াখালীতে। নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা প্রকৌশলী মমিনুল ইসলামের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। জুমার পরের ঘটনা, ফোন করছে, বলছে পানির ট্যাঙ্কিতে পড়ে গেছে, এইটুকুই জানি। আমি পুলিশ সহায়তা নিছি, ফায়ার সার্ভিস সহায়তা নিছি। এদিকে প্রায় একই সময়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান আরও 2 নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। সম্পর্কে তারা শালাদুলা ভাই। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। ইয়াবা পাচার ঠেকাতে কক্সবাজার সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। একই সঙ্গে সীমান্তে কড়া নজরদারির কথা জানান বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ারুল আলম। শুক্রবার বিকেলে কক্সবাজারের লাবণী পয়েন্টে মাদক বিরোধী র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান ঠেকাতে 4টি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির কথা জানান তিনি। সম্প্রতি ড্রোনের মাধ্যমে দেশে ইয়াবা পাচারের তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে বিজিবি কর্মকর্তা জানান, এমন সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন। এতে অংশ নেন বিজিবির সদস্য ও কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আমরা বিজিবির হেডকোয়ার্টার থেকে কিছু ড্রোন এবং অ্যান্টি ড্রোন পেয়েছি। শুধু বিজিবি, পুলিশ বা র্যাব দিয়ে এই মাদককে নির্মূল করা যাবে না, আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের ঘরে যে সন্তানরা আছে তাদেরকে সচেতন করতে হবে। দেখছেন দেশে প্রবাসে, ফিরছে একটু পর। দেখছেন দেশে প্রবাসে। আন্তর্জাতিক প্রসঙ্গ, জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভেনেজুয়েলায় প্রাণহানি বাড়ছেই। এখন পর্যন্ত 589 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। রাজধানীর কারাকাস ও উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্রই নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল দেশে প্রবাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।